আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসটা দেখতেই পাচ্ছ, আমাদের মেডিকেল অ্যাডমিশন প্রশ্ন ব্যাংক সলিউশন ইংরেজি 2019-20 সালে যে কোশ্চেনটা এসেছিল, ইনশাল্লাহ আজকে আমরা সেই কোশ্চেনটাই সুন্দর করে সলভ করব এবং আলোচনা করব যে কিভাবে পড়লে আমাদের মেডিকেলের ইংলিশটায় আমরা খুব ভালো মার্ক পেতে পারি এবং কি সুন্দর করে আমরা সেটাতে ভালো একটা রিপ্রেজেন্ট করে আসতে পারি। তো এখন চলে আসি আমরা কিভাবে এখন থেকে প্রিপারেশনগুলো নিব। মেডিকেলের অন্যান্য টপিকগুলোর থেকে ইংলিশটা খুবই সোজা, জাস্ট একটু প্রিপারেশনের উপর রাখতে হবে এবং মনে রাখতে হবে যে তুমি যদি প্র্যাকটিস করতে থাকো অটোমেটিকলি তোমার কিন্তু ভালো একটা প্রিপারেশন এখানে চলে আসবে। আর এবং মনে রাখতে হবে আমাদের ইন্টার লেভেলে যে সকল গ্রামাটিক্যাল টপিক ছিল, আমাদের সিনোনিম অ্যান্টোনিম ছিল, এগুলোই কিন্তু রিপিট হয়, কিন্তু আমাদের এগুলোই একটু কনফিউশন টাইপ করে দেয়, যার কারণে অনেক স্টুডেন্ট পারে না। তো চলো আজকে আমরা দেখে নিই 19-20 সালে কি কি কোশ্চেন এসেছিল এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এবং তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করব। চলে আসি আমরা এক নাম্বারটায়, ইফ আই গেট এ লটারি আই ড্যাশ এ হাউস। এই কোশ্চেনটা দেখলে কিন্তু প্রথমে আমাদের মনের ভিতরে চলে আসতেছে ইফ নিয়ে একটা কোশ্চেন। দেখি আমরা, ইফ আই গেট এ লটারি আই ড্যাশ এ হাউস। আমরা সবাই জানি যে আমরা কিন্তু এসএসসি এবং এসএসসি তে পড়ালেখা করছি ইফ নিয়ে, কমপ্লিটিং সেন্টেন্সে। ইফ এর কিন্তু আমরা তিনটা ভাগে ভাগ করছি, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। কিন্তু যখন আমরা একটু হাই লেভেলে যাই তখন মাঝে মাঝে দেখা যায় যে জিরো কন্ডিশনাল বলে একটা লেভেল আছে। তাহলে আমরা কি বুঝলাম যে আমরা ইফটাকে চারটা ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ওকে ফাইন। তো এখন আমরা তো জানি ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল কি, সেগুলো আমরা আলোচনা করব, আবার জিরো কন্ডিশন নিয়ে আলোচনা করব। তো চলে আসি আমরা একটু জিরো কন্ডিশনাল নিয়ে। যখন জিরো কন্ডিশনাল হবে, মনে রাখতে হবে যখন জিরো কন্ডিশনাল হবে তখন প্রথম সেন্টেন্সের সাথে দ্বিতীয় সেন্টেন্স সমান হবে, প্রথম সেন্টেন্সের সাথে দ্বিতীয় সেন্টেন্স সমান হবে। আমি বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। যদি সেটা ফার্স্ট কন্ডিশনাল হয় তাহলে প্রথমে যদি প্রেজেন্ট হয়, পিতে মনে রাখবো প্রেজেন্ট, প্রথমে যদি হয় প্রেজেন্ট তাহলে পরে উইল ক্যান, পরে উইল ক্যান বসবে এবং ভার্বে বেস ফ্রম বসবে। অর্থাৎ আমি আবার বুঝাই দিচ্ছি, যদি জিরো কন্ডিশনাল হয় প্রথমে যা থাকবে পরেও সেম থাকবে। যদি ফার্স্ট কন্ডিশনাল হয় তাহলে প্রথম অংশ হবে প্রেজেন্ট এবং তার পরের অংশ হবে উইল ক্যান প্লাস ভার্বের বেস ফ্রম। আমরা সবাই জানি যদি একটা ওয়ার্ড ভার্বের বেস ফ্রম হয়, একটা ওয়ার্ড যদি ভার্বের বেস ফ্রম হয় তার শর্ত হলো তিনটা। নাম্বার 1 শর্ত, বেস ফর্মের সাথে কখনোই এস বাই এস বসবে না। নাম্বার 2 বেস ফর্মের সাথে কখনোই আইএনজি বসবে না এবং বেস ফর্ম কখনোই পাস্ট টেন্সে হবে না। এটা হলো আমাদের বেস ফর্মের রুল। তাহলে আমরা চলে আসি জিরো কন্ডিশনাল, দুটো সমান। যদি ফার্স্ট কন্ডিশনাল হয় তাহলে প্রথমে প্রেজেন্ট, পরে উইল ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে ফাইন। তাহলে ফার্স্ট কন্ডিশন স্ট্রাকচার আমরা একটু দেখি। দেখো এখানে কি বলছে, ইফ আই গেট, এখানে কিন্তু গট বলে নাই, এখানে বলছে গেট। আর গেটটা কি, প্রেজেন্ট। গেটটা যেহেতু প্রেজেন্ট তাহলে আমার রুল নাম্বার 1 এ পড়ে যাচ্ছে, যে কন্ডিশন নাম্বার 1 যে প্রেজেন্ট, তাহলে পরে সাবজেক্ট প্লাস উইল ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম। দেখো এখানে সাবজেক্ট আই দেয়াই আছে, এখানে আছে তোমার অবজেক্ট, তাহলে সাবজেক্ট আছে অবজেক্ট আছে। তাহলে আমার এখন কি দরকার, এখানে আমার উইল ক্যান প্লাস ভার্ব দরকার, উইল ক্যান প্লাস ভার্ব দরকার। আমি আবার চলে যাই, ইফ আই গেট এ লটারি, যদি আমি একটা লটারি জিততে পারতাম বা লটারি পেতাম, আই ড্যাশ এ হাউস, আমি একটা বাড়ি, আমি বাড়ি কি করতাম, আমি একটা বাড়ি কিনতাম। তাহলে এখন দেখো কি বলছে, সাবজেক্ট যে আছে তাহলে এখানে হবে উইল, আই উইল বাই এ হাউস। জাস্ট ইজি। এই জিনিসটি মাঝে মাঝে দেখবা যখন তুমি ইয়াটা দেখবা, অপশনগুলো দেখবে একটু ব্যতিক্রম চলে আসে, একটু কনফিউশনে ফেলে দিবে। তো আমি দেখি কি বললো, ইফ আই গেট এ লটারি আই উইল বাই এ হাউস। ইজি। আচ্ছা দেখি সেকেন্ড কন্ডিশনালটা কি। সেকেন্ড কন্ডিশনালটাও সেম স্টোরি, বাট এই প্রেজেন্টটা হয়ে যাবে পাস্ট। এই পাস্ট হওয়ার কারণে এর পরবর্তীতে উইল হয়ে যাবে উড, ক্যান হয়ে যাবে কুড। এবং আমরা জানি উইল, উড, কুড এই দুইটাই মডেল, আর মডেলের পরে বেস ফর্ম, তাহলে কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ বেস ফর্মে যে বলে দিলাম তিনটে শর্ত, এস বসবে না, আইএনজি বসবে না, পাস্ট টেন্সও হবে না। তার মানে যদি সেকেন্ড কন্ডিশনাল হয় তাহলে প্রথম অংশ এখানে হবে গট আর এখানে হবে আই উড বাই বাই থাকবে। জাস্ট এখানে যদি গট থাকে তাহলে এখানে হয়ে যাবে উড। জাস্ট এতটুকু চেঞ্জ, আর কোনো চেঞ্জ হবে না। নাম্বার 3 আমরা চলে আসি থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালের প্রথম অংশে থাকবে পাস্ট পারফেক্ট, প্রথম অংশে থাকবে পাস্ট পারফেক্ট। যেমন এখানে থাকবে আই হ্যাড, এরপরে
V3। তাহলে এখানে যখন হ্যাড প্লাস V3 থাকবে তাহলে তারপরের অংশে আমরা কি করব, চলে আসবে would have আর could হয়ে যাবে would have প্লাস V3। তাহলে এখানে আমি কি করব, I would have আর V3, এতটুকুই, আর কোনো চেঞ্জ হবে না। তাহলে আমি ফের একটা সংজ্ঞা বলে সহজেই আমি একটা সামারি দিয়ে দিচ্ছি। নাম্বার 1 খেয়াল রাখতে হবে যে প্রথম অংশ কি প্রেজেন্ট না পাস্ট। প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ উইল ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম। আর বেস ফর্ম কি, বেস ফর্মের সাথে এস বাই এস বসবে না, আইএনজি বসবে না, পাস্ট টেন্স হবে না। নাম্বার 2, প্রথম অংশ যদি পাস্ট হয় তাহলে তার পরের অংশে কি উড কুড প্লাস ভার্বের বেস ফর্ম। আর প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট হয় হ্যাড প্লাস V3 তাহলে তার পরের অংশে উড হ্যাভ কুড হ্যাভ প্লাস V3। আশা করি বুঝতে পারছি এই স্ট্রাকচারটা। তারপরে চলে আসো নাম্বার 2, আলিম ড্যাশ ইন ঢাকা ফর 10 years। আলিম ড্যাশ ইন ঢাকা ফর 10 years, একদিন 2 দিন না, 1 ইয়ার না, 2 ইয়ার না, 10 years। আচ্ছা দেখি তাহলে কি বলা হয়েছে এখানে 10 years। যখন একটা সেন্টেন্সে একটা লং পিরিয়ড অফ টাইম থাকবে, ইভেন এখনো চলতেছে, লং পিরিয়ড অফ টাইম এখনো চলতেছে, তখন সেটা কি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমি একটু দেখো চলে আসি, এখানে বলা আছে ফর, এখানে কিন্তু এই গ্যাপটা এখানেও থাকতে পারতো, এখানে অ্যান্সারটা দিয়ে দিত, এখানে গ্যাপ দিতে পারতো। দেখো এখানে ফর মানে হলো পয়েন্ট অফ টাইম, এই ফরের জায়গায় দিয়ে দিতে পারতো সিন্স মানে হলো পিরিয়ড অফ টাইম। দেখো এখানে কি বলছে, পয়েন্ট অফ টাইম মানে একদম নির্দিষ্ট, আমি বলে দিলাম 10 years, 2 years, 5 years। আর সিন্স অফ টাইম, সিন্স মানে হলো পিরিয়ড অফ টাইম। আমি যদি বলতাম আলিম ড্যাশ ইন ঢাকা সিন্স 1996 থেকে, ওইটা একটা পিরিয়ড হয়ে আসতেছে। আর পয়েন্ট মানে ওই জায়গা থেকে, তারপর 1996 একটা পিরিয়ড, আর 10 years এটা একটা পয়েন্ট অফ ভিউ। বুঝতে পারছো সবাই? তাহলে দেখি, তাহলে এখানে যদি কখন তুমি সিন্স ইউজ করবা, যখন বলা হবে 1999, 1996 বা ফ্রম সিন্স ফ্রাইডে, সিন্স স্যাটারডে, এরকম বলা থাকবে, মান্থ বলতে পারবে, সমস্যা নেই। তাহলে দেখো এখানে কি বলছে, তাহলে এখানে তোমার সিন্স ইউজ করতে পারবে। তাহলে যখন কোনো সেন্টেন্সে ফর অথবা সিন্স এবং তারপরে একটা লং পিরিয়ড অফ টাইম থাকবে, তখন সেই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট। আমি আবারও বলে দিলাম, যখন কোনো সেন্টেন্সে ফর অথবা সিন্স থাকবে এবং এর পরে একটা দীর্ঘ সময় থাকবে, তখন সেই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে আমরা কি জানি, বর্তমান থেকে, মানে এটা ঘটে আসতেছে, ইভেন চলতেছে, ইভেন পূর্বে ঘটে এখনো চলতেছে, দ্যাট ইজ দ্য প্রেজেন্ট পারফেক্ট। তার মানে আমি এখন চলে আসি, দেখো এটা কি করবো, আলিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা কি ব্যবহার করি, আর প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হলো হ্যাভ, হ্যাজ প্লাস V3। তাহলে এখন দেখো আলিমের ক্ষেত্রে কি হবে, হ্যাজ, কারণ আলিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আলিফ হ্যাজ, আর এখানে দেখো লিভ, এই লিভের V3 হলো লিভ। তাহলে আলিম হ্যাজ লিভড ইন ঢাকা ফর 10 years। আলিম 10 বছর ধরে ঢাকায় বসবাস করতেছে, জাস্ট ইজি। তাহলে মনে রাখবা, ফর এবং সিন্স তখনই ব্যবহৃত হবে যখন সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট হবে, এবং ফর বসবে পয়েন্ট অফ টাইম আর সিন্স বসবে পিরিয়ড অফ টাইম। আশা করি বুঝতে পারছো। চলে আসি নাম্বার 3 তে, রিফ্র্যাক্টরি এর অ্যান্টোনিম। রিফ্র্যাক্টরি শব্দের অর্থ হলো অবাধ্য। মনে করো তুমি তোমার আম্মুর কথা শুনতেছো না, তাহলে তুমি কি, ইউ আর এ রিফ্র্যাক্টরি বয়। তাহলে রিফ্র্যাক্টরি হলো অবাধ্য, রিফ্র্যাক্টরি শব্দটা হলো অবাধ্য, এটার অ্যান্টোনিম। আমরা সবাই জানি অ্যান্টোনিম মানে কি, বিপরীত শব্দ। তাহলে বাধ্য এমন একটা ওয়ার্ড তোমাকে এখানে ইউজ করতে হবে, খুঁজে বের করতে হবে। তা আমি একটা লিখে দিতে পারি, রিফ্র্যাক্টরি মানে অবিডিয়েন্ট লিখতে পারো। অবিডিয়েন্ট মানে যে বাধ্য বা অনুগত, কেউ টিচারের কথা শুনে, পিতামাতার কথা শুনে। তুমি আইডি লিখতে পারো পোলাইট, আইডি লিখতে পারো জেন্টেল। তা আশা করি বুঝতে পারছো। এরপর আমি ক্লাসের শেষের দিকে ভোকাবুলারি কিভাবে শিখতে হয় সেটা একটা সহজ নিয়ে বলে দেবো ইনশাল্লাহ। তারপর দেখো ক্যাপাবিলিটি এর সিনোনিম নয়। দেখো ওখানে অপশনগুলো, এই তোমরা সবাই জানো যে 19-20 সালে কিন্তু কোশ্চেনটা সব স্টুডেন্ট হাতে দিয়ে দেওয়া হয় না, কিন্তু তারপর আমরা কোশ্চেনগুলো কষ্ট করে জোগাড় করেছি এবং তোমাদেরকে সেগুলো সলিউশন দিচ্ছি। তো আশা করি বুঝতে পারছো যেখানে অপশনগুলো দেওয়া হয়নি এই কারণে। দেখো ক্যাপাবিলিটি এর সিনোনিম নয়, অর্থাৎ দেখো ক্যাপাবিলিটি শব্দের অর্থ কি, সামর্থ্য, যোগ্যতা, তোমার ক্ষমতা। এইটার সমার্থক শব্দ কোনটা হবে না, এরকম একটা অপশন ছিল। তো তুমি যদি ক্যাপাবিলিটির মিনিংটা পারো, ক্যাপাবিলিটি মানে কি সক্ষমতা, সামর্থ্য, তার মানে আমি এটা লিখতে পারি ওখানে মেবি একটা ছিল অ্যাভেইল। তারপর আমি একটু সহজ করে লিখে দিচ্ছি কতগুলো সিনোনিম অ্যান্টোনিম যেগুলো তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। তো মনে রাখবা ক্যাপাবিলিটির সিনোনিম হলো অ্যাভেইল। গুড। তারপর দেখো 5 নম্বরটা কি বলছে, আই অ্যাম অ্যাকাস্টমড ড্যাশ সাচ আ লাইফ। অ্যাকাস্টম শব্দের অর্থ হলো অভ্যস্ত।
অর্থাৎ আমি অভ্যস্ত আমার এই জীবনযাপনের দেখে। দেখো কি বলছে, অ্যাকাস্টমের পর সবসময় টু বসে, কিছু কিছু ক্ষেত্রে সবসময় টু বসে। আমি তোমাদেরকে একটু দেখাই। যেমন তুমি বলতে পারো অপোজিট, অপোজড, কন্ট্রারি, কন্ট্রাস্ট, ইনিমিক্যাল। দেখো কি বলছে, তাহলে অপোজিট, অপোজ, কন্ট্রারি, কন্ট্রাস্ট, ইনিমিক্যাল, এদের পর সব সময় টু। তাহলে আমি একটু পড়ি, অপোজিট টু, অপোজ টু, কন্ট্রারি টু, কন্ট্রাস্ট টু, ইনিমিক্যাল টু, এদের পর সব সময় মনে রাখবা টু। আরো কিছু চলে আসো, অ্যাডভার্স, অ্যাভার্স, হোস্টাইল, মনে রাখবা এদের পরেও টু। তাহলে একবার আমার সাথে বলো, অপোজিট, অপোজ, কন্ট্রারি, কন্ট্রাস্ট, ইনিমিক্যাল। অপোজিট, অপোজ, কন্ট্রারি, কন্ট্রাস্ট, ইনিমিক্যাল। একটু গল্পের মাধ্যমে পড়বা, দেখবে অটোমেটিকলি মনে পড়ে যাচ্ছে। অপোজিট, অপোজ, কন্ট্রারি, কন্ট্রাস্ট, ইনিমিক্যাল। তারপরে চলে আসো অ্যাডভার্স, অ্যাভার্স, হোস্টাইল। অ্যাডভার্স, অ্যাভার্স, হোস্টাইল, এই সবগুলো শব্দের অর্থ কিন্তু বিপরীত, একটাই মিনিং। একটা মিনিং দিয়ে তুমি তো অনেকগুলো মনে রাখতে পারতেছো। এবং এদের পর সবসময় টু, মনে রাখবা সবসময় অলওয়েজ টু বসে। আর অ্যাডভার্স, অ্যাভার্স, হোস্টাইল, এদের অর্থ হলো বিপরীত। মনে রাখবা এদের অর্থ হলো বিপরীত, এদের সাথেও সবসময় টু বসে। তাহলে একবার আমি বলি, অপোজিট, অপোজ, কন্ট্রারি, কন্ট্রাস্ট, ইনিমিক্যাল, পাঁচটা একবার মনে রাখবা। এরপর সবসময় টু এবং এর অর্থ হলো বিপরীত। দেখো আর অ্যাডভার্স, অ্যাভার্স, হোস্টাইল, এর অর্থ বিপরীত ইউজ করতে পারো, আবার শত্রুতাও ইউজ করতে পারো। অ্যাডভার্স মানে একটু তোমার বিপরীত পক্ষে চলে যায়, সেম মিনিং গুলো কিন্তু সেম, বাট একটু আলাদা করে মনে রাখা লাগবে। তারপর দেখো কি বলছে, আই অ্যাম অ্যাকাস্টম, এরপর সবসময় টু বসবে, মনে রাখতে হবে এইটা। তাহলে আশা করি আমাদের আজকে টোটাল 5টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আমাদের নেক্সট ভিডিওতে বাকি কোশ্চেনগুলো চলে আসবে। আশা করি তোমরা এ পর্যন্ত যদি কোনো জায়গায় এখানে কোনো বুঝতে না পারো, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এটাকে আমি একবার রিভিশন দিয়ে যাই। মনে রাখতে হবে ইফ এর ক্ষেত্রে 4টা, নট অনলি 3 বাট অলসো 4। তাহলে প্রথমে কি জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। জিরো কন্ডিশন মানে দুইটা পার্ট সমান, এপাশে প্রেজেন্ট, এপাশেও প্রেজেন্ট। আর ফার্স্ট কন্ডিশন মানে এপাশে প্রেজেন্ট, এপাশে উইল ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম। আর ভার্বের বেস ফর্মের শর্ত হলো 3টা, বেস হতে কখনো এস বাই এস বসবে না, আইএনজি বসবে না, পাস্ট টেন্স হবে না। নাম্বার 3 সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনাল প্রথমে পাস্ট, আর পরে উইল হয়ে যাবে উড, ক্যান হয়ে যাবে কুড, আর এরপরে কি বেস ফর্ম। আর ফোর্থ যেটা, সেটা হলো আমাদের থার্ড কন্ডিশনাল। তার মানে থার্ড কন্ডিশন প্রথমে কি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3। প্রথমে যদি হ্যাড প্লাস V3 দেখো, তাহলে তারপরে তুমি চলে যাচ্ছ কোথায়, পরের পদ্ধতিতে চলে যাচ্ছ। আর পরবর্তীতে কি চলে আসে, সাবজেক্ট প্লাস উড হয়ে যাবে উড হ্যাভ, কুড হয়ে যাবে কুড হ্যাভ প্লাস V3। আশা করি বুঝতে পারছো। পরবর্তী ভিডিও দেখবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।